ওই যে কে যেন আজহার নাকি মাসার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। তাফসীর এবং ওয়াজের মাহফিলে রাজনীতি চর্চা হবে ভেরি ভেরি মিনিমাম। এখানে কোরআনকে নিয়ে আসেন সামনে, হাদিসকে নিয়ে আসেন সামনে, হাদিস এবং কোরআন যাই বলবে ওটাই আমাদের রাজনীতি। কোনো ব্যক্তি এবং দলের সমালোচনা যথাসম্ভব আমাদের মাহফিলগুলোতে মিনিমাইজ করা উচিত। তবে আজহারী হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের চেয়ে রাজনীতি বড়। এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম, ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। মিজানুর রহমান আজহারী হুজুর কিনে তো ভয়ে আছি ভাই, সত্যি প্রচুর ভয়ে আছি। কিছু একটা ঘটলেও ঘটে যেতে পারে। বাংলাদেশকে নিয়ে তো ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র আরও হইতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোসর তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে কারণেই এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই ষড়যন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে। এক দল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, ঠিক একটা কথা বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারী। আর তারপরে শুরু হয়ে গিয়েছে পুরো বাংলাদেশে হইচই, এবং কি এই একদল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোন দল রেডি হয়ে আছে? এই দলটা আসলে ডক্টর মিজানুর রহমান আজহারী কোন দলকে উদ্দেশ্য করে মানে এই কথাটা বলেছে ইতিমধ্যে বুঝতে তো পারছেন, তাই না? এই কথাটা সরাসরি বিএনপির নেতাকর্মীরা ধরেই নিয়েছে যে মিজানুর রহমান আজহারী বিএনপিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। আর ইতিমধ্যেই এই কথাটা যখন প্রচার হয়েছে তারপর থেকে একের পর এক ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে লেগে পড়েছে বিএনপির বড় বড় টপ লেভেলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন একসময় ডক্টর মিজানুর রহমান আজহারী আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কথা বলেছিল, যদিও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কিছুই বলেছিল না, ইঙ্গিত করে কিছু কথা বলেছিল, যার কারণে দেশ থেকে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিতাড়িত করেছিল আওয়ামী ফ্যাসিবাদী সরকার। অবশেষে আবার একই অবস্থা শুরু হতে যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী যশোরের 3 দিনব্যাপী মাহফিলের শেষ দিবসে শেষ দিকে এসে একটা বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছে এক দল খেয়ে গেছে আর অন্য এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এটাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন, তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তাহলে সব কিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। আগেই মতামত জানানোর দরকার নেই, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কে যেন আজহার নাকি মাসার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন, বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখানে খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা হচ্ছে সেই জাতের। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস, এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ রাখা ছাড়া তো আর কিছু বলার নাই। আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুরের ফ্যান। আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই 2018 দিকে বা 19-এর দিকে, তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম। এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে। গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা ওনার সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি, এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে। তবে আজহারী হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে
ধর্মের চেয়ে রাজনীতি বড়, এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম, ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন, আওয়ামী লীগ মনে করতো ওয়াজ করেন ভাই, রাজনীতির কথা বাদ দেন। আজকে গতকালকে তিনি যশোরে যে বক্তব্য দিয়েছেন, একই ভাই আজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ বলছে যে ভাই আমি রাজনীতি করি না, তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না, ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন, রাজনীতির হিসাব আলাদা, এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের। মিজানুর রহমান আল আজহারী হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসাবে কাজ করেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারপরেও তিনি কখনো বলেন নাই, কিন্তু আমরা ভাইটা বুঝি, বিশেষ করে গতকালকে। এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি? কথা কি তিনি ভুল বলছেন? কথা কিন্তু তিনি সঠিকই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল, এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ। এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিয়েছেন, সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে। কি দিচ্ছে? যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুটতে চান, এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো। আমি আজারে জোরে বলি যে এই দেশে এটা কমন। এখন যে আমাদের শিশু বক্তা মাদানি আওয়ামী লীগ নিয়ে যেরকম বক্তব্য দিছে, আজকে সে বিএনপির এরকম একটা বক্তব্য তো এর পরের দিন হ্যাঁ শিশু বক্তারা তক্তা বানাই ফেলবে জনগণ, অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক, তারা কিন্তু তক্তা বানাই ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে। আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি, দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন, সুদের কথা একটু কম কম বলবেন, ভালো ভালো কাজের কথা বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে। এখন আজারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল, তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজারি হুজুরের বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, তাহলে তো ভাই তারাও ওয়ান ক্যান্ডও সঠিক ছিল নাকি? এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, রেডি তো হয়ে আছে, এটা সত্য। কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা, কিন্তু এই ধরনের কথাবার্তা করবেন না, তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে। কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি, রাজনীতি করি, ভাই খাওয়ার জন্যই তো করি। এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেরকম বলার দরকার আছে, বইলা পাবলিকের একটু সচেতন করার দরকার আছে। তার উপরে সামনে ইলেকশন, আপনি এখন এই ধরনের কথা বলতেছেন, মানুষ তো আমাদেরকে ভাবতেছে, এরকম কিন্তু ফিল্ডটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে আসছে। এখন যেটা হয়েছে, ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের 80% সমর্থক আজহারীকে পছন্দ করে না, 80%, 20% করে। আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতে এতদিন, কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সারা বাংলাদেশে আমার ধারণা উনি 30 to 40% বিএনপি সমর্থক হারিয়েছেন, বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে। কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, এটা সবাই জানেন। আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্নভাবে যে আপনি খোলসটোলর সাইডা লেবাস টেবাস সাইডা বের হয়ে আসেন, আপনি যে জামাতের সমর্থক, আপনি যে জামাতকে প্রমোট করতেছেন, বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে। সো আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মতো আসেন, হুজুর সাজে সাজে রাজনীতি করবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ, আমরা হুজুরদেরকে রাজনীতির মাঠে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না। আমরা দেখবো তারা লিল্লা জাফত করবে, তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে, তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে, এর বাইরে হুজুর আর বড় জোর কি করবে, এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে। তো আজারি হুজুর এভাবে তিনি বক্তব্য দিলে আগামী 2-1 মাস লাগবে আর কি, বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন যে বাধার মুখেও পড়বে। কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি নিয়ে নেয় বিএনপি, ঊর্ধ্বতন যারা আছেন তারা কি অবশ্যই এটাতে কনসার্ন করতেছে না? কনসার্ন কিন্তু করতেছে, হয়তো তারা এখনো বলতেছে না আর কি, বিভিন্নভাবে কর্মীরা বলা শুরু করছে। আর এরকম চললে খুব শীঘ্রই আওয়ামী লীগের সময় তিনি যে ঝামেলাগুলো পড়ছেন প্রশাসন থেকে, এখন কর্মীদের মাধ্যমে বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু পড়বেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি, যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোসর, তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে কারণেই এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই ষড়যন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে। রাজনীতির অঙ্গনে যে বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, আমি একজন জাতীয়তাবাদীর কর্মী হিসাবে আমি উদ্বিগ্ন এবং শঙ্কিত। কারণ গত প্রায় 15-16 বছর যাবৎ বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশকে যে একটা পরাধীন গোলামী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে সুসংগঠিতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নেতৃত্ব দিয়েছিলাম। এর শীর্ষ নেতৃত্বে ছিল জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অন্যান্য সমমনা সহ অন্যান্য রাজনৈতিক দলও তার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং একটা ঐক্যমত গড়ে উঠেছিল, যার ফলশ্রুতিতেই জুলাই আগস্টের মধ্যে চূড়ান্ত বিপ্লবের রূপ ধারণ করে এবং আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়ে বাংলাদেশের নতুন একটা সম্ভাবনার দ্বার আমরা সূচিত করেছি। কিন্তু কেন আমি বললাম যে শঙ্কা? জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ক্ষণজন্মা পুরুষ, যিনি 71-এ যেমন যখন জাতি দিক নির্দেশনাবিহীন, সে অবস্থায় জাতির যে দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়ে, ঠিক 1975 সালের 15ই আগস্টের শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর জাতি যখন একটি চরম সংকটময় মুহূর্তে
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন চরম হুমকির মুখে, এরকম একটি পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার এদেশের হাল ধরেছিলেন এবং উনি বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন, এদেশের যে নৈরাজ্যকর শাসন তৈরি করেছিলেন সেটিকে উৎখাত করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, এদেশের ধর্মীয় মূল্যবোধ, এদেশের সুশাসন, এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে একটি বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা উনি শুরু করেছিলেন। কিন্তু উনি অল্প সময়ের মধ্যেই ওনাকে হায়নারা আবার হত্যা করে বাংলাদেশের যাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল। আমরা সেই সময় ছাত্রদল করতাম। আমরা দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলাম। শেখ হাসিনা 1991 সাল এবং 96 সালে দুবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করার পরেও যখন ক্ষমতা আসতে পারে নাই, তখন তাকে পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার জন্য সে একটি সেটেল ইস্যুকে আনসেটেল করে দিয়ে 111 তৈরি করে সে পরিকল্পিতভাবে ক্ষমতায় এসে গোটা রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। আমাদের জাতীয়তাবাদী দলের নেতা, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা দীর্ঘ 15 বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে, আজকে দেখি যে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গায় আবার দেখা যাচ্ছে শঙ্কা তৈরি হচ্ছে। আজকে আমি ইয়ুথ ফোরামকে ধন্যবাদ জানাবো। ঘরের মধ্যে আলোচনা করলে হবে না। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। গতকাল এরকম একটা খবর যখন ছড়িয়ে পড়ে, ফেসবুকে ভীষণ শোরগোল শুরু হয়। অনেকে এটা তীব্র প্রতিবাদ করেন এবং বোধ করি সেই প্রতিবাদের ফলেই সরকার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আর পাঠাবেন না। নিউজটা এভাবে এসছে, মানে আগে যেভাবে বলা হয়েছিল প্রজ্ঞাপনে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে, এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। 2017 সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। আমরা এই চুক্তিটাকে কিভাবে দেখব এবং বাংলাদেশ কি করেছে, যা করেছে সেটা এভাবে করা ঠিক হয়েছে কিনা আমরা একটু প্রাথমিকভাবে যদি চিন্তা করি যে ভারতের প্রশিক্ষণের কি প্রয়োজন আছে। ভারতের আদালতের, আমাদের এই অঞ্চলের আদালতের মধ্যে বা বিচার বিভাগের মধ্যে তুলনামূলকভাবে কিছু সুনাম ছিল। এখন কেউ বলতে পারেন যে আমরা আমাদের বিচারকদেরকে ইউরোপ আমেরিকার দরকার ট্রেনিং দিতে পারি কিনা। আমার কাছে মনে হয় এটা সঠিক নয়, কারণ বিচারকরা, বিচার বিভাগীয় কর্মকর্তারা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন সেটা আসলে কাছাকাছি চ্যালেঞ্জ যেসব জায়গায় আছে এবং সেখানে কাজ করছে সেটা হয় ভালো। সো টেকনিক্যালি ভারতে আমাদের বিচারকদের প্রশিক্ষণ টেকনিক্যালি বা অ্যাপারেন্টলি ভালো মনে হবে, কারণ আমাদের মতো কন্ডিশনে তারা কাজ করেন কম বেশি, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড তুলনামূলকভাবে অনেক ভালো। আমি ছিল শব্দটা যোগ করতে চাই, ছিল। কিন্তু ভারতের বিচার বিভাগের সেই অবস্থা এখন আর নাই। খুব সোজাসাপটা কথা, ভারতের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত তার ক্ষমতা খানিকটা হলো বা বেশ খানিকটা হলো বজায় রাখতে পেরেছে, কিন্তু ভারতের সাধারণ যে বিচারিক আদালতগুলো, এমনকি রাজ্যের যে হাইকোর্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও সিরিয়াস প্রশ্ন আছে। যেমন আমি যদি বলি এভাবে যে একটা মামলা নিয়ে, খুব আলোচিত একটা মামলা নিয়ে কথা বলি, যার নাম রাহুল গান্ধী সংসদ সদস্য পদ হারিয়ে ফেলেছিলেন, আমাদের মনে আছে নিশ্চয়ই। উনি 19 সালের নির্বাচনের আগে একটা জনসভায় নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে স্যাটায়ার করেছেন আরও 2 মোদী, আমি ভুল না করলে নীরব মোদী এবং ললিত মোদী। একজন ব্যাংক লুট করে পালিয়েছেন আর একজন এই যে ক্রিকেটের ওখানেও লুটপাট করেছেন। উনি বলেছেন যে সব চোরের নামের শেষে মোদী কেন, তখন ওই 3টা নামও বলেছেন, নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী। আমি ডিটেল আলোচনায় যাচ্ছি না, তখন পড়েছিলাম, এখনো মনে আছে যে আপনি একটা নামের টাইটেলকে দিয়ে যখন বলছেন কোনো ব্যক্তি এককভাবে সংক্ষুব্ধ হয়ে মামলাই করতে পারে না, মানহানির মামলা, কিন্তু একজন এরকম কোনো একটা রাজ্যের মানে গুজরাটের একজন MLA তাদের প্রাদেশিক পরিষদের সদস্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং তার বিচারিক আদালতে তার সাজা হয়। আচ্ছা, মানলাম যে বিচারিক আদালত, কিন্তু গুজরাট হাইকোর্টেও সেই সাজা বহাল থাকে, তার মানে হাইকোর্টও রায় দিয়েছিল। শেষে এসে আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টে এসে সেটা স্থগিত হয় এবং পরবর্তীতে তিনি আর ওই মামলার মধ্যে থাকেন না এবং রাহুল গান্ধী তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে গিয়েছিল, পরে তাকে সংসদ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু গান্ধীর ক্ষেত্রে না, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও গত সাধারণ নির্বাচনের আগে একই রকম ঘটনা ঘটেছিল। তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানে নির্বাচনী সময়টার জন্য ক্যাম্পেইন করতে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এটা নিয়ে ভারতের ক্ষমতাসীন দল এবং সরকার খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তার মানে আমরা যেটা বলতে চাইছি, ভারতের বিচার বিভাগের উপরেও সুপ্রিম কোর্টের বাইরে, সুপ্রিম কোর্টও একেবারে বাইরে আছে কিনা এসব প্রশ্ন আছে। বিশেষ করে মিস্টার রঞ্জন গগৈ যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, উনি আসামিয়া, উনি পরবর্তীতে রাজ্যসভার সদস্য হয়েছেন বিজেপির টিকিটে এবং তাদের যে ওখানে নাগরিকপঞ্জি হয়েছিল সে সময়কার রায়ের ক্ষেত্রেও তার অন্যায় প্রভাব ছিল, এই অভিযোগ আছে। ফলে ভারতের সর্বোচ্চ আদালতও প্রশ্নের মধ্যে পড়া শুরু করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিচারকরা সেখানে গিয়ে আসলে কি শিখবেন? আর আমাদের বিচারকদেরকে অনেক কিছু শেখার আছে, অনেক বেশি প্রশিক্ষণের আছে, যে প্রশিক্ষণ আমরা দিতে পারি না। এটা জরুরি, আমাদের দেশের সিনিয়ররা দিতে পারেন না, প্রশিক্ষণ দরকার আছে।
কিন্তু আসলে আমাদের মূল সংকটটা দক্ষতার অভাব, যোগ্যতার অভাব ছিল না। আমাদের মূল সংকটটা ছিল আসলে এই শেখ হাসিনা এত ট্রেনিং দিয়েছে, আমরা কি বিচার পেয়েছিলাম? ভারত এত ট্রেনিং দিল, কারণ সব প্রবলেমটা ট্রেনিংয়ে না, দক্ষতায় না। সংকটটা ছিল আসলে সরকার কিভাবে ম্যানিপুলেট করেছে সেটার উপর, এবং এই সব মানুষগুলোকে চাপে বা কোনো লোভে বা কোনো না কোনোভাবে বা কারো কারো ব্যক্তিগত করাপশন সব মিলে আমরা বিচার পাইনি। আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং সেটা স্বৈরাচারী শেখ হাসিনা তার স্বার্থের কারণে ভেঙে ফেলেছিলেন। ওটা দক্ষতা বা অন্য কোনো কিছুর অভাবে না। উপরন্তু যেটাকে আমি খুব সিরিয়াসলি দেখতে চাই, আমরা আশা করি এখন থেকে আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ খুব ভালোভাবে কাজ করবে। এটা সত্যিকার অর্থেই মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। প্রশ্ন হচ্ছে, ভারতে যাওয়ার সাথে কি শুধুমাত্র প্রশিক্ষণ জড়িত? যেটা সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্ন। মোটেও না। ভারত আসলে নানাভাবে, মানে ভারতের মতো একটা কৃপণ আমরা কেউ কথ্য ভাষায় খুব বাজেভাবে বলি, যেহেতু নাই বলি, একটা কৃপণ একটা দেশ, যে কোনো দেশকে লোন দিলেও সেটা ডিসবার্স করার সময় তার নানান টেনশন থাকে, আর সেখানে রীতিমতো গাঁটের পয়সা খরচ করে বিচারক নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে দেয়। এত উদার, এত চমৎকার দেশ ভারত? নো ওয়ে। ওরা আসলে এই মানুষগুলোকে নিয়ে যান তাদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য, তারা তাদের মতো করে টিউন করার জন্য, তাদের স্বার্থ বা পারপাস সার্ভ করার জন্য। সবগুলো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, এটার পেছনে বিরাট স্বার্থ না থাকলে ভারত এটা করে না। সুতরাং সেই কারণেই এই ট্রেনিংগুলো সব বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমাদের আসলে কেউ কোনো লেভেলে ভারতের ট্রেনিংয়ের জন্য যাবে না। আমি আবারও বলছি, যদি আমি মনে করি ভারত আসলে একটা ভালো ট্রেনিংয়ের জায়গা হতে পারতো, কারণ ভারতের ইভেন সিভিল সার্ভিস বা আদার্স আমাদের মতো কাছাকাছি প্রেক্ষাপটে বা কাছাকাছি চ্যালেঞ্জের মধ্যে থেকে কাজ করে, যেটা ইউরোপ আমেরিকার লোকজন করে না। ফলে আমি হতে পারতো, কিন্তু ভারতের যে উদ্দেশ্য, যে পরিস্থিতি এখন আছে, সেটা আসলে কোনো রকমই করা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে, এটা ফেসবুক পর্যন্ত আসতে হলো কেন? এই শোরগোল ফেসবুকে হতে হলো কেন? এটা খুবই ভুল হয়েছে। আমাদের বিচার বিভাগ নিজ থেকেই স্পন্টেনিয়াসলি ডিসিশন নেওয়া জরুরি ছিল। ভারতে আমাদের বিচারকদের আর কোনো রকম কোনো ট্রেনিং কখনো হবে না। শুধু এখানে না, আমি জানি না, আমি ধারণা করি, অনুমান থেকে বলছি, আমাদের সিভিল সার্ভিসেরও ট্রেনিং ওখানে হতে পারে, কারণ সিভিল সার্ভিসের উপরে কবজা, প্রভাব তৈরি করা, তাদেরকে কবজায় রাখাও ভারতের খুবই সুদূর প্রসারী উদ্দেশ্যের পার্ট। সেটা আছে কিনা সেটাও বাতিল করতে হবে। এবং বটম লাইন হচ্ছে, এই সরকার দায়িত্বে আসার পর থেকে আমরা একটা কথা রিপিটেডলি বলেছি, ভারতের সাথে প্রতিটা চুক্তি, MOU পুনর্বিবেচনা করতে হবে। আমরা এখন পর্যন্ত আসলে এটা খুব লক্ষণীয় কোনো উন্নতি দেখিনি। আমরা জানি যেগুলো ফর্মাল চুক্তি, অ্যাগ্রিমেন্টগুলো কোর্টে মানে আপনাকে বাধ্য করা বা সেটা থেকে বেরিয়ে আসা খুবই জটিল ব্যাপার আছে, সেগুলো পুনর্বিবেচনা করা উচিত। সেগুলো যদি খুবই কঠিনও হয়ে থাকে, তারপরও আমাদের যদি যেটা আমাদের স্বার্থের জন্য খুবই হানিকর, সেটা থেকে বের হওয়ার প্রসেস শুরু করতে হবে। কিন্তু MOU-গুলো জাস্ট চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায়, ওগুলো কোনো লিগ্যাল ভ্যালু নাই। এটা এক ধরনের জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টের মতো। সো MOU-গুলো সব বাতিল করে দেওয়া উচিত এক মুহূর্তে, খুব দ্রুত পুনর্বিবেচনা করে। ও যেটা অসাধারণভাবে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে, সেগুলো বিবেচনা করা যেতে পারে। কিন্তু প্রায় সবগুলোই আসলে রিসেন্ট MOU-গুলো প্রায় সবই ভারতের স্বার্থে করা হয়েছে। খুব দ্রুত সরকারের এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেগুলো আমাদের স্বার্থের হানি করে। এটা ভারতের সাথে সম্পর্ক খারাপ করার প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের সম্পর্কের রিঅ্যালাইনমেন্ট, যেটা আমরা প্রায় বলি। ভারতকে মেনে নিতে হবে, শেখ হাসিনার সময় তারা যেভাবে যা পেয়েছে, চাহিবা মাত্র, সেটা এই বাংলাদেশে আসলে আর হবে না। এই সরকার শুধু না, ভবিষ্যতে যে কোনো সরকারের কাছেও আমি বারবার বলছি, সরকার কিছু বেঞ্চমার্ক সৃষ্টি করে যাওয়া দরকার। এবং সরকারের বেঞ্চমার্ক সৃষ্টি করা তুলনামূলকভাবে সহজ, কারণ তাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, তাদের আবার ক্ষমতায় আসতে হবে না। তাদের মিজানুর রহমান আজারি হুজুর কিনে তো ভয়ে আছি ভাই, সত্যি প্রচুর ভয়ে আছি। কিছু একটা ঘটলেও ঘটে যেতে পারে। বাংলাদেশকে নিয়ে তো ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র আরও হইতে পারে। অলরেডি মিজানুর রহমান আজারি হুজুর একটা গ্রুপের কাছে খারাপ হয়ে গেছে। ওই যে একটা কথা বলার জন্য যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এটার জন্য খারাপ হয়ে গেছে। কিন্তু ঘটনা কিন্তু আর একটা আছে, যেটা হচ্ছে সব থেকে বড় ভয়। 2009 সালে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানো হয়েছিল কেন? ক্ষমতায় কেন বসানো হয়েছিল? 1 সাল থেকে 6 সালে বিএনপির সাথে জামাত জোট এসেছিল, ক্ষমতায় ছিল, আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করছে। তখন এই ইসলামিক কোন দল, রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু ইন্ডিয়া চায় নাই। আর এই সুরাই কিন্তু কাজে লাগাইছিল কে? ইন্ডিয়া। পশ্চিমাদের কাছে বলছিল যে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়াতে উঠতেছে, জঙ্গি গোষ্ঠী মাথাচাড়াতে উঠতেছে, এটা কিন্তু বোঝানোর ট্রাই করছিল। আর এটাই পশ্চিমারা গিলছিল, গিলার পর কি করছিল? বাংলাদেশে শেখ হাসিনার বসাইছিল যে জঙ্গি নিধন করো। এখন মিজানুর রহমান আজারি হুজুর যে এত বড় বড় সভা সমাবেশ মানে মাহফিলগুলো করতেছে, এখানে ভয়ের কারণ হচ্ছে এই মাহফিলে অনেকে কালো পতাকা নিয়ে যাচ্ছে। আসলে আমরা আবেগী জাতি তো, কালো পতাকা কি এটা অনেকে জানি না। কালো পতাকা নিয়ে যাচ্ছি, কালো পতাকার মাঝে মানে কালেমা খচিত পতাকা নিয়ে যাচ্ছি, কিন্তু এই পতাকা কি এটা আমরা অনেকে জানি না। এই ইস্যুগুলাই কিন্তু কাজে লাগাবে। আমি বলতেছি দেখেন, যে এই ইস্যুগুলাই কাজে লাগাবে যে বাংলাদেশের শেখ হাসিনা পালানোর পরে মূলত শেখ হাসিনার পতন ঘটেছে জঙ্গিরা, এই জঙ্গি গোষ্ঠী আবার মাথা চালাতে উঠতেছে। এই মাহফিলে যত লোক হয়েছে, এই সব লোক চালাই দেবে জঙ্গি বলে, যে এরা আসলে জঙ্গি গোষ্ঠী, এরা জঙ্গি মাথা চালাতে উঠতেছে। কারণ মিজানুর রহমান আজারিকে দেশে ছিল না, দেশের বাইরে ছিল, সে দেশে হঠাৎ করে ঢুকলো, ঢুকে এত বড় বড় সভা মানে মাহফিল করতেছে, যেখানে সবাই কালো পতাকা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভয়ের, এটা কিন্তু ভয়ের। তো ভাই আমরা মাহফিলে যাব, কিন্তু কালো পতাকা কি এটাকে জানতে হবে। কালো পতাকা নিয়ে কেউ যাবো না, কোনো জায়গায় না ভাই। কালো পতাকা বাংলাদেশে ওড়ানোর কোনো দরকার নাই, এটা মাথায় রাখতে হবে। কালো পতাকা ওড়ানোর কোনো দরকার নাই। কালো পতাকা ওড়াইলেই এরা জঙ্গি হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করবে, যে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু আবার কোনো স্বৈরাচার আসবে না, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না, এটা মাথায় রাখবেন। স্বৈরাচার তো আর শেখ হাসিনা হয় নাই, শেখ হাসিনাকে বানানো হয়েছে। শেখ হাসিনাকে বানাইছিল কে? ইন্ডিয়া। সেটা সাহায্য ছিল কার? আমেরিকার। ইন ফিউচারে আমেরিকা যদি
ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে শেখ হাসিনার পাঠায়, কারণ বাপের ক্ষমতা আছে শেখ হাসিনার কিছু করার? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি শেখ হাসিনার বলে জঙ্গি নিধন করো, কেউ কিছু করতে পারবে না। যদি অন্য আরেক গোষ্ঠীকে বসায় দেয় ক্ষমতায়, ইন্ডিয়া প্ল্যান করে যে সে ক্ষমতায় আসবে, সে জঙ্গি নিধন করবে, কিছু করতে পারবে না। বাংলার মানুষের কিন্তু মুক্তি হবে না। তো মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে এই ভয় আছে আমি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ আপনারা শুনেছেন। তো আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে এই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যেই কথাটা বলেছে, আপনার কাছে কি মনে হয়? সে কি সত্য কথাই বলেছে নাকি ভুল বলেছে? কি মনে হয় আপনার কাছে? এই কথাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।